আমেরিকা এবং পশ্চিমী বিশ্বের বৃহত্তম অক্ষের পাল্টা একটা শক্তিশালী অক্ষ তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এই অক্ষ তৈরি হতে পারে রাশিয়া, চীন আর উত্তর কোরিয়ার ত্রিভুজ শক্তিতে। সম্প্রতি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের রুদ্ধদ্বার বৈঠকের পরে চীনের বিদেশমন্ত্রীর বৈঠক হয়েছে। তারপরেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার কথা দানা বাঁধতে শুরু করেছে। এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতীয় মিডিয়ায় এখনো সেইভাবে চর্চা হচ্ছে না। আজকের এপিসোডে এই নিয়ে আমরা আপনাদের বিস্তারিত জানাবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ হলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে আস্থাভাজন। পুতিন লাভরভ জুটির সঙ্গে আমাদের মোদি শাহের জুটির তুলনা করা যেতে পারে। রাশিয়ার নাম্বার 2 লাভরভ সম্প্রতি উত্তর কোরিয়া সফরে গেছিলেন লাভরভ। উত্তর কোরিয়ার সমুদ্র পাড়ের শহর ওনসানে লাভরভ এবং উত্তর কোরিয়ার মুকুটহীন বাদশাহ কিম জং উনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। রয়টার্সে প্রকাশিত খবর বলছে, লাভরভের সঙ্গে কিমের বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে 12 জুলাইয়ে। এই বৈঠকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের সম্পর্ককে ইনভিনসিবল ফাইটিং ব্রাদারহুড বলে তুলে ধরেছেন। ইনভিনসিবল ফাইটিং ব্রাদারহুড এই কথার বাংলা ভাবার্থ হতে পারে লড়াকু ভ্রাতৃত্বের বন্ধন। কিম জং উন ওই বৈঠক থেকেই নিশ্চিন্ত করেছেন, ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন তাতে নিঃশর্ত সমর্থন থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে কিমের এই মন্তব্যের খবরটি প্রকাশিত হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় গেছিলেন লাভরভ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে 3.5 বছর ধরে যুদ্ধ করে চলেছে, সেখানে ইউক্রেনকে যে পিছন থেকে আমেরিকা এবং ন্যাটোর দেশগুলো ক্রমাগত মদত দিয়ে চলেছে, বিশ্বের ভূ রাজনীতি নিয়ে যারা সামান্য খোঁজ রাখেন তাদের কারোর জানতে বাকি নেই। তেমন এটাও জানতে বাকি নেই যে রাশিয়াকে অস্ত্র আর সৈন্য দিয়ে সাহায্য করছে ইরান আর উত্তর কোরিয়া। রয়টার্সের খবর বলছে, কিম লাভরভকে আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার হয়ে ইতিমধ্যে উত্তর কোরিয়ার 10 থেকে 12 হাজার সৈন্য ইউক্রেনে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে মস্কোকে প্রচুর গোলা বারুদ পাঠিয়েছে পিয়ংইয়ং। আপনাদের অনেকের মনে আছে, একটা আস্ত ট্রেন ভর্তি গোলা বারুদ নিয়ে কিম জং উন গত বছর রাশিয়ায় পৌঁছেছিলেন। রাশিয়া এই মুহূর্তে উত্তর কোরিয়ার সব থেকে বড় কূটনৈতিক বন্ধু। দুই দেশের মধ্যে একটা জায়গায় অদ্ভুত মিল রয়েছে। রাশিয়া এবং উত্তর কোরিয়া দুই দেশের ওপরই পশ্চিমী বিশ্বের নিষেধাজ্ঞা রয়েছে। গত বছর রুশ প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ায় ঐতিহাসিক সফরে গেলে দুই দেশের মধ্যে 2টি সামরিক চুক্তি সই হয়। সব মিলে উত্তর কোরিয়া বার্তা দিতে চাইছে যে এখন ইরান আর চীনের থেকে তাদের কূটনৈতিক সম্পর্ক অনেক বেশি মজবুত রাশিয়ার সঙ্গে। যদিও দীর্ঘ বছর ধরে উত্তর কোরিয়া চীনের ছায়াতলেই রয়েছে। উত্তর কোরিয়া দেশটার পোশাকি নাম DPRK, পুরো কথায় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। ওটা শুধু নামে, আদতে কিম জং উন কঠোর স্বৈরশাসক। তার ইচ্ছার বিরুদ্ধে বাক স্বাধীনতা, স্বাধীনভাবে ঘোরাফেরা তো অনেক দূরের কথা। সেই দেশে কেউ সেলুনে বসে নিজের মর্জি মাফিক চুলও কাটতে পারেন না। পশ্চিমী নিষেধাজ্ঞার পরোয়াও করেন না কিম। উল্টে পিয়ংইয়ংয়ে বসে নিয়মিত আমেরিকাকে চ্যালেঞ্জ জানান তিনি। কিমের দেশে মানবাধিকারের সারে সর্বনাশ ঘটেছে, সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমেরিকার দাদাগিরিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখেন কিম। ঠিক এই কারণেই উত্তর কোরিয়া রাশিয়ার কাছে সম্পর্কের হটস্পট। ভৌগোলিকভাবে উত্তর কোরিয়ার 2 সীমান্ত রাষ্ট্র চীন এবং রাশিয়া। উত্তর কোরিয়ায় এমন কিছু এলাকা রয়েছে যেখানে জনগণ কোরিয়ান ভাষার পাশাপাশি মান্দারিন এবং রুশ ভাষাতেও কথা বলে। অন্যদিকে আমেরিকাও কিন্তু বিস্তর চাপে আছে। এক তো ট্রাম্প সাহেব ট্যারিফ যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে এমন একটা নোংরা খেলায় নেমেছেন যাতে গোটা দুনিয়ার অর্থ ব্যবস্থা অদ্ভুত এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে। বিশ্ব সংসারের বাণিজ্য মহলকে অষ্টপ্রহর চাপে রেখেছেন ট্রাম্প।
ট্রাম্পের এমন দাদাগিরিতে পশ্চিমী বিশ্বও যে খুব শান্তিতে স্বস্তিতে রয়েছেন তা মোটেই নয়। আর ঠিক এই জায়গাটাকেই কাজে লাগাতে ময়দানে নেমে পড়েছেন পুতিনের বিশ্বস্ত সহচর লাভরভ। তৈরি করতে চাইছেন আমেরিকার পাল্টা অক্ষ, যেমনটা সাবেক সোভিয়েত আমলে ছিল, সর্বদা বিশ্ব জুড়ে একটা ঠান্ডা যুদ্ধ। এদিকে ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকার পাল্টা একটা অক্ষ তৈরি করতে রাশিয়া অনেক দিন ধরেই সক্রিয় হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ক্ষমতায় আসার পর রাশিয়ার এই তৎপরতা দ্বিগুণ হয়েছে। আর পুতিনের হয়ে পুরো কাজটাই আসলে সামলাচ্ছেন লাভরভ। উত্তর কোরিয়া সফরের আগে লাভরভ ভারতের নাম করেই নয়াদিল্লির উদ্দেশ্যে বার্তা দিয়ে আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া মিলে তৈরি চতুর্দেশীয় অক্ষ কোয়াড সম্পর্কে বলেছিলেন। কোয়াড আসলে আগ্রাসী সামরিক ব্লক। এই ব্লকে বেশি দিন থাকলে ভারতের জন্য তা ঝুঁকির হতে পারে। লাভরভ প্রচ্ছন্নে ভারতকে কোয়াড থেকে দূরে থাকার পরামর্শ দেন। লাভরভ বলেন, কোয়াড মূলত অর্থনৈতিক সহযোগিতা থেকে প্রভাব বাড়ালেও আসলে আস্তে আস্তে এই অক্ষকে সামরিক সহযোগিতার দিকে চালিত করা হচ্ছে, বিশেষ করে নৌ মহড়া এবং মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের মাধ্যমে। ভারতের নাম করেই লাভরভ বলেছিলেন, আমাদের ভারতীয় বন্ধুরা বুঝতেই পারছে যে কোয়াডের দেশগুলো কিভাবে ভারতের উপর চাপ দিচ্ছে যে এই অক্ষ একটা সামরিক জোটে পরিণত হোক। লাভরভ আরও বলেছিলেন, ব্রিক্স এবং এসসিওর মতো মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মগুলোতে ভারত এবং চীনকে একত্রে কাজ করার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে প্রচারও চালাতে হবে। সেই সঙ্গে লাভরভ আরআইসি নামে একটা সম্ভাব্য জোটের কথা বলেছিলেন, তা অত্যন্ত তাৎপর্যের। আরআইসির পুরো কথা রাশিয়া, ইন্ডিয়া চায় না। তিনি বলেছিলেন, এসসিওর মাধ্যমে ভারতের অংশগ্রহণে তৈরি হতে পারে আরআইসি। লাভরভ ভারতকে ইঙ্গিতে বলেছিলেন, আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব সংসারের সদস্য হলে আমেরিকা শুধু ভারতকে ইউজ অ্যান্ড থ্রো এর মতন করে ব্যবহার করবে। কথাটা কিন্তু লাভরভ খুব ভুল বলেননি। মনে করে দেখুন, অপারেশন সিন্দুরের পর গত ৬৭ দিনে ২৩ বার ট্রাম্প সাহেব ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত মেটানোর দাবি করে মোদী সরকারের অস্বস্তি বাড়িয়েছেন। মুক্ত কণ্ঠে পাকিস্তানের প্রশংসা করেছেন। নয়াদিল্লির রক্তচাপ বাড়িয়ে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউসের রুদ্ধদ্বার বৈঠক করেছেন। পারমাণবিক উত্তেজনা এড়াতে তিনি বাণিজ্যকে টোপ করেছেন। দাবি করার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টু শব্দটিও করেননি। এমনকি সেই সব দেশ ভারতের ত্রিসীমানায় আসে না, কোনো তুলনাই হয় না। সেই সব দেশের সঙ্গে ভারতকে এক আসনে বসাতে শুরু করেছেন ট্রাম্প। আমেরিকার সঙ্গে আমদানি শুল্কের পরিমাণ কি হবে তাই নিয়ে যখন নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষি করছে, এমন আবহে প্রায় বোমা ফাটিয়ে ট্রাম্প দাবি করেছেন, ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার মতন হলে সব থেকে ভালো হয়। লাভরভের হিসাব পরিষ্কার। পুতিনের হয়ে তিনি উত্তর কোরিয়াকে বার্তা দিয়েছেন। দক্ষিণ কোরিয়া আর জাপান দুটোই আমেরিকা ঘেঁষা দেশ। সেখানে পিয়ংইয়ং আর বেজিং দুজনেই কমিউনিজমে বিশ্বাস করে। রাশিয়াও সমাজতন্ত্রে বিশ্বাস করে। উগ্র ধনতন্ত্র রাশিয়ার দু চোখের বিষ। অতএব পূর্ব এশিয়ায় আমেরিকার দাদাগিরি রুখতে হলে জাপান আর দক্ষিণ কোরিয়াকে দূরে রেখে এক বিন্দুতে রাশিয়া, উত্তর কোরিয়া আর চীনকে জড়ো হতে হবে। উত্তর কোরিয়ায় কিমের সঙ্গে বৈঠক সেরেই লাভরভ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর বৈঠকে যোগ দিতে বেজিং পৌঁছন। সেখানে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে লাভরভের রুদ্ধদ্বার বৈঠকের খবরটি চীনের সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই সংক্রান্ত খবরে বলা হয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া এই তিন শক্তির মাখামাখি রাশিয়া এবং চীনের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। ফলে এই জায়গায় রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার সম্মিলিত অক্ষ দিনের শেষে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অ্যান্টি ওয়েস্ট অ্যাক্সিস হয়ে উঠতে পারে বলেই ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
লাভরভের সঙ্গে ওয়াং ইর বৈঠকের পর রাশিয়ার বিদেশ মন্ত্রক তাদের এক্স হ্যান্ডেলে লিখেছেন, দুই দেশ রাষ্ট্রসংঘ, এসসিও, ব্রিক্স, G20, অ্যাপেকের মতো প্ল্যাটফর্মে ক্লোজ কোঅর্ডিনেশন আরও বাড়াতে চায়। সোজা কথায় রাশিয়া, চীন আর উত্তর কোরিয়াকে সঙ্গে নিয়ে এমন একটা শক্তিশালী স্ট্র্যাটেজিক অক্ষ গড়ে তুলতে চাইছে যা আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী বিশ্বের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে ন্যাটোর শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে। তাহলে দাঁড়ালো এই যে আমেরিকা প্রতিস্পর্ধী রাশিয়া দুটো বিষয় চাইছে, এক ভারত চীন রাশিয়া অক্ষ, দুই রাশিয়া চীন উত্তর কোরিয়া অক্ষ। এখানে খেয়াল করার বিষয় দুটো, এক এটা জানার পরে অস্ট্রেলিয়া আর জাপান চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে চাইছে, দুই ভারত আবার এক কদম এগিয়ে চীন এবং জাপানকে এক বন্ধনীতে এনে ফেলতে চাইছে। আগামী সেপ্টেম্বরের গোড়ায় চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। মূল উদ্দেশ্য এসসিও গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দেওয়া। তবে তার আগে অগস্টের শেষে মোদির জাপান সফরের কথাও ভাবা হচ্ছে। এমনিতেই মোদির এই সম্ভাব্য চীন সফর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2019 সালের পরে মোদি চীনে পা রাখেননি। 2020 সালে লাদাখের গালওয়ান সংঘাতের পরে ক্রমশ নয়াদিল্লি বেজিং দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশই এখন ভাঙা সম্পর্ক গড়তে চাইছে। তবে মনে রাখতে হবে, গত মাসে চীনের কুইংডাও শহরে অনুষ্ঠিত এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের সাম্প্রতিক অভিজ্ঞতাও সুখকর হয়নি। অনেক চেষ্টা করেও রাজনাথ সিং যৌথ বিবৃতিতে পেহেলগাঁও কাণ্ডের কথা রাখতে পারেন। সব মিলে চীনের আগে মোদির জাপান যাওয়ার ব্যাপারটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই কারণেই বলছি, জাপান সম্প্রতি একটি চীন বিরোধী শ্বেতপত্র প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে চীনের সামরিক বাহিনী জাপানের আশপাশের এলাকায় তাদের সক্রিয়তা বাড়াচ্ছে। এর মধ্যে রয়েছে সেনকাকু দ্বীপপুঞ্জ ঘিরে থাকা পূর্ব চীন সাগর, জাপান সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এদিকে তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরু দলাই লামার উত্তরাধিকার নিয়ে চীন যেভাবে প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছে, তাতে চীন ভারত সম্পর্কের ফের অবনতি হতে পারে। তার উপর বাংলাদেশ এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে সার্কের বিকল্প অক্ষ গড়ে তুলতে উদ্যোগী হয়েছে চীন। এই অবস্থায় নিজেদের ভূকৌশলগত গুরুত্ব বাড়াতে জাপানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে মোদি সরকার। বলার কথা হচ্ছে, আমেরিকা এবং তার নেতৃত্বাধীন পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে নানান আঙ্গিকে একাধিক পাল্টা অক্ষশক্তি তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ বলছেন, আমেরিকাকে মহান বানাতে গিয়ে ট্রাম্প যেভাবে হলিউড স্টাইলে দাদাগিরি শুরু করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান বিশ্বে কূটনৈতিক ভারসাম্য তৈরি করতে এমন পাল্টা অক্ষ খুব দরকার। নইলে গোটা বিশ্ব আমেরিকার একেবারে পদানত হয়ে পড়বে। উত্তর কোরিয়া এবং চীনের সঙ্গে বৈঠকের আগেই গত মাসে লাভরভের একটি সাক্ষাৎকারের পর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা দানা বাঁধতে শুরু করে। গত 22 জুন সের্গেই লাভরভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলা প্রসঙ্গে বলেছিলেন, যদি প্রত্যেক দেশ ইউএন চার্টার মানে রাষ্ট্রসংঘের সনদকে নিজের মতন করে ব্যাখ্যা করেন, তাহলে বিশ্বের শৃঙ্খলা থাকবে না, একটা সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি হবে। আর আন্তর্জাতিক আইনের প্রয়োগ দুর্বল হলেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হবে। চীনের সরকারি সংবাদ মাধ্যম জিংহুয়া এবং ইকোনমিক টাইমসেও এই খবর প্রকাশিত হয়েছিল। ইউএন চার্টার শুধুমাত্র একটি চুক্তি নয়, এটি বিশ্ব শান্তি, মানবাধিকার, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন বজায় রাখার মৌলিক দলিল। ইউএন চার্টার এমন এক দলিল যাকে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল গাজা সংঘাত, ন্যাটো সম্প্রসারণ, এমনকি চীন তাইওয়ান উত্তেজনা সবকিছুর আইনি ব্যাখ্যা এবং ন্যায্যতা খোঁজা হয়। আরও ভেঙে বললে ইউএন চার্টার হলো আন্তর্জাতিক আইনের সংবিধান। আমেরিকা চায় ইউনিপোলার শক্তি।
উল্টো দিকে রাশিয়া, চীন আর উত্তর কোরিয়াকে সঙ্গে নিয়ে তৈরি করতে চাইছে মাল্টিপোলার শক্তি। তিনটে দেশ, ভারত, জাপান আর অস্ট্রেলিয়া, দিনের শেষে কোনো জোটে থাকবে নাকি নিরপেক্ষ থাকবে, সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাশিয়া ভারতের সর্বঋতুর বন্ধু, কিন্তু সাম্প্রতিক অতীতে আমাদের সঙ্গে আমেরিকার বাণিজ্যের বহর বেড়েছে। 2024-25 অর্থ বছরে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $132 বিলিয়ন। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ছিল তার অনেকাংশেই কম, প্রায় $69 বিলিয়ন। 2030 সালের মধ্যে রুশ ভারত বাণিজ্যের লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন। সেখানে একই সময়ের মধ্যে আমেরিকার সঙ্গে এই লক্ষ্যমাত্রা $500 বিলিয়ন, রাশিয়ার চেয়ে 5 গুণ বেশি। তবুও দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমেরিকা চাইলেও ইউনিপোলার শক্তি তৈরি করতে পারবে না। আমেরিকা এমন কোনো সর্বশক্তিমান ঈশ্বর নয় যে গোটা দুনিয়াকে তার নির্দেশে চালাতে পারবে। গোটা দুনিয়ার কথা বাদ দিলাম, নিজের গোটা দেশটাকেও এক সুরে বাজাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন গত জানুয়ারিতে। এই 6-7 মাসে খোদ আমেরিকাতেই ট্রাম্পের বিরুদ্ধে যত মিছিল আর জমায়েত হয়েছে তা নজিরবিহীন। ট্রাম্প দিব্যি খেয়েছেন যে আমেরিকা ফার্স্ট নীতি তিনি প্রয়োগ করেই ছাড়বেন, কিন্তু এটা করতে গিয়ে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে অনলি আমেরিকা না হয়ে যায়। যেমন বিশ্বের 2 দ্রুত বেড়ে চলা অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকা আর ব্রাজিল, তারা আমেরিকার খুব ঘনিষ্ঠ মিত্র নয়, বরং আংশিক মিত্র। তাই তারা ব্রিক্সভুক্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায়। দক্ষিণ আফ্রিকা তো আরও এক ধাপে গিয়ে। আমেরিকা তাদের আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি, সংক্ষেপে অ্যাগোয়া চুক্তির আওতায় কিছু বাণিজ্যিক সুবিধা দেওয়া সত্ত্বেও হ্যান্সিক্রোনিয়ের দেশ 2023 সালে আমেরিকার রক্তচাপ বাড়িয়ে রাশিয়া এবং চীনের সঙ্গে সামরিক মহড়া চালিয়েছিল। ভারত যেমন নিজেকে গ্লোবাল সাউথ নেতৃত্বের ভূমিকায় রাখতে চাইছে, একইভাবে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলও ঠিক সেটাই চায়। ট্রাম্প ভুলে যাচ্ছেন যে এই বিশ্ব সংসার একে অপরের সঙ্গে অদৃশ্য সুতোয় বাধা পড়ে রয়েছে। এখান থেকেই বিশ্বজুড়ে অর্থনীতির স্থিতিস্থাপকতা তৈরি হয়েছে। এই যে গ্লোবাল সাউথ, তাদের প্রতিদ্বন্দ্বী কে? পশ্চিমী জোট। গ্লোবাল সাউথ কাকে বলে? বর্তমান উন্নয়নশীল এবং নব্য উন্নয়নশীল দেশ যারা ঐতিহাসিকভাবে ঔপনিবেশিক শোষণের শিকার হয়েছে। বর্তমানে তারা উন্নত বিশ্বের দেশ, বিশেষত পশ্চিমের রাষ্ট্রগুলোর আধিপত্যের বাইরে নিজেদের স্বাধীন রাজনৈতিক এবং অর্থনৈতিক বলয় গড়ে তুলতে চাইছে। গ্লোবাল সাউথে কারা আছে? ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, আর্জেন্টিনা, মিশর, ইরান, ইথিওপিয়া। এর প্রতিস্পর্ধী পশ্চিমী শক্তি বা G7 সদস্যভুক্ত রাষ্ট্র যেমন আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইটালি এবং ন্যাটো। তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ। খেয়াল করুন, গ্লোবাল সাউথ বনাম ওয়েস্ট, কোনোখানেই রাশিয়া নেই, চীন নেই, উত্তর কোরিয়া নেই। এই শক্তি এখন সিস্টেম চেঞ্জিং হয়ে উঠতে মরিয়া হয়ে উঠেছে। আসলে সবটাই আমেরিকার দাদাগিরির পাল্টা দাদাগিরি দেখানোর চেষ্টা। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।